উড়ে চলে দিগন্তের বাণী শ্রাবণ বর্ষণ সঙ্গীতে উড়ে চলে দিগন্তের বাণী শ্রাবণ বর্ষণ সঙ্গীতে মনোর হংস কথা বলতে পারেন না, শুনতে পারেন। আর প্রশ্ন হচ্ছে যে এই দুঃসাহসটা কেন হলো? আমি হঠাৎই একটা অনুষ্ঠান দেখে ফেলেছিলাম ইউটিউবে, একটা চাইনিজ অপেরা, এবং সেখানে দেখেছিলাম 60 জন মহিলা নাচছে, অপূর্ব সে নাচ, তাদের আলো, তাদের মিউজিক, অসাধারণ একটা ক্রিয়েশন। সেইটা দেখে আমি দেখতে দেখতে হঠাৎ খেয়াল করলাম যে লাস্টে বলা হলো যে তারা শুনতে পারে না, বলতে পারে না। আমি স্তম্ভিত, এটাও সম্ভব। সেখান থেকে গল্পটা মাথায় আসে এবং আমি বহু চ্যানেলের সাথে কথা বলি, প্রত্যেকদিন আজকে ওটা শিখি। বাড়ির বৌমা শাশুড়ি কথা বলবে না, ডেলি হয় নাকি? থ্যাংকস টু সুদীপ্ত ভৌমিক, সাহনা, যারা মনে করেছিলেন তাকে টেলিভিশনে নিয়ে আসা যায়, তাদের ধন্যবাদ দিলাম। এবং ধন্যবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আলাপ করে দেবো পরপর আমার ছেলে বাবুরা। ভাস্বর চ্যাটার্জি একটা খুব ভালো চরিত্র করছে। অর্জুনদা প্যারালাল প্রায় হিরো বলা যেতে পারে মোটামুটি। ও হচ্ছে শুভঙ্কর, ও প্রোটাগনিস্ট, ও হচ্ছে শ্বেতা ভট্টাচার্য, ও হিরোইন। দ্বিতীয় পক্ষে পাচ্ছে তন্নিকে, ও আরেকজন। ও দুই বোনের গল্প, দুজনেই কিন্তু বোবা এবং কালা, শুনতে পায় না। তারপরে পলাশ একমাত্র অসভ্য ছেলে, যে বদমাইশি করে বেড়াবে, সিরিয়াল হয়। তারপরে মলয় আমাদের এডিটর, আমাদের যে ফ্লোর ডিরেক্ট করছেন রাজেন, আসতে পারেননি। আমাদের ক্যামেরাম্যান অসম্ভব ভালো কাজ করছেন দেবব্রত মল্লিক, তিনিও আসতে পারেননি। ওখানে আছে বনি, চমৎকার একটা চমৎকার Yes.
মনে হলো এবং প্রথম কথাটা আমি বোধহয় জিজ্ঞেস করেছিলাম স্নেহাশিসকে যে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাকে কিছু করতে হবে কি, বিকজ আই অলওয়েজ ফিল ভেরি চ্যালেঞ্জ যখন ওই ব্যাপারটা আসে। এবং আমার নাটক আপনারা অনেকে জানেন কি না জানি না, আমি বহু বছর ধরে নাটক থিয়েটারের সঙ্গে যুক্ত এবং একটা নাটকে এত লম্বা লম্বা আমার ডায়ালগ থাকে, সংলাপ থাকে। এবং সম্প্রতিকালে আমি মিডিয়াকেও বলেছিলাম, ব্রাত্য যার সঙ্গে আমি সিনেমার মতো করছি, বলছি যে কোনো কথা ছাড়া আমাকে দাও, আমি এত সংলাপ আর বলতে পারছি না, আমি অধৈর্য হয়ে আসছি। তো আমি এবং এটাও বলি যে আমার শ্বশুরবাড়ি, আমার হাজব্যান্ডের দাদু মানে ঠাকুর দাদার ভাই কেউ হবে না, আমি হয়তো ভুল করছি, হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার্স অফ দ্য ডেফ এন্ড ডান্স স্কুল ইন নর্থ ক্যালকাটা। তো আমার চিরকালই একটা কৌতূহল ছিল এবং আমি সবসময় বলতাম সুব্রতকে যে আমি যদি একটু এরকম একটা রোল পাই যেখানে কথা নেই অথচ সাইলেন্ট অ্যাক্টিং দিয়ে কত কিছু কনভে করা যায়, এরকম আমি যদি করতে পারি একটা রোল। এবং এখানে আমাকে সেই রোলটা নেই কিন্তু তাদের সঙ্গে কাজ করার একটা সুযোগ দিয়েছেন আমাকে স্নেহাশিস, আমি এক্সট্রিমলি গ্রেটফুল টু ইউ। আর আমার টিমের সঙ্গে কাজ করে অসম্ভব ভালো লাগছে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ভীষণ কৌতূহলী, ভীষণ শিখতে চায় আমার থেকে। আমি নানা ধরনের কথা বলি, বাংলা ভাষায় ফ নেই, সবই ফ, ভুলে যেও না, এগুলো বলি ওদেরকে, ওরা মন দিয়ে শুনে। আমার ভীষণ ভালো লাগছে একটা নতুন জগৎ, নতুনদের সঙ্গে কাজ করে। এবং আই এম কনস্ট্যান্টলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট মোমেন্ট যখন আমি ওই সাইন ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো এবং তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারবো। সবার স্বপ্নে দেখবেন আমাদের এই প্রয়াস, আমার ভীষণ ভালো লাগছে, চ্যালেঞ্জিং, সামথিং টু লুক ফরওয়ার্ড টু। আমি সকলকে আমার ধন্যবাদ জানাই, আপনারা সকলে এসেছেন এবং স্নেহাশিস এবং প্রত্যেককে আমার শুভেচ্ছা। দাদারা বলেছেন, তারপর অর্জুনদা, ভাস্বরদা, অনুষদী সবাই যা বলেছে, তারপরে আমার কিছু বলার মতো স্পর্ধা বা ধৃষ্টতা কোনোটাই নেই। শুধু দাদাকে বলবো থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না আমি অভিনয় কেমন করি, তো দাদা ছিলেন বলে, দাদা আছেন বলে আমি যেটুকু পারছি দাদার জন্যই পারছি। দাদা আমাকে অলওয়েজ সাপোর্ট করেন, ইভেন আমাদের সবাইকেই। দাদা নিজের একদম হয় না, নিজের ঘরের মেয়ে, নিজের মেয়ের মতো দেখেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ জি বাংলা। আমি কখনোই বলবো না যে আমি আগে কেমন করতাম বা এখন আমি কেমন করছি। আমি আবারও বলছি যেটুকু করছি দাদার জন্য করছি। থ্যাংক ইউ সো মাচ দাদা। এক্সপ্রেস করতে পারে, তো এরকম অসহায় চরিত্র আমাদের শুভঙ্কর, আমার খুব কাছের ছেলে, খুব কাছের মানুষ, ভালো ছেলে, একটু কিছু বলুন। নমস্কার সবাইকে। আমি প্রথমে থ্যাঙ্কস দেব দাদা স্নেহাশিস চক্রবর্তী। দাদার সঙ্গে আমি এর আগেও কাজ করেছি। আমি টেলিভিশনে খুব কম সময়ের জন্য, মানে আমি এসেছি খুব বেশি দিন নয়। থ্যাঙ্কস দেব জি বাংলাকে এই ধরনের একটা গল্পের উপর কাজ করার জন্য। মানে প্রথম যখন দাদার কাছে আসি আমি, দাদা আমাকে ডেকে পাঠায়, আমি দাদার কাছে আসি, দাদা বলে তোমাকে একটা চরিত্র করতে হবে, তো সেটার জন্য তোমাকে কয়েকদিন দেখতে হবে। তারপরে দাদা আমাকে একটা রুমে ঢুকিয়ে দেয়। তো সেখানে আমি পাই দুজন মানুষকে, সুজাতা ম্যাম আর অপূর্বা ম্যামকে। সেখানে দেখি যে কিছু মানুষ, মানে সৈতা ছিল এবং তাল গ্রুপের সবাই ছিল, সেখানে তারা আইএসএল ল্যাঙ্গুয়েজ শিখছে। আমি জাস্ট স্তম্ভিত যে এটা কি নিয়ে কাজ হচ্ছে। আমাকে দাদা তখন কিচ্ছু বলে, আমি ওরা অনেকদিন ক্লাস করেছে, আমি 6-7 দিনের মতো ক্লাস করেছিলাম। তো তারপরে আমি জানতে পারি আমার চরিত্র এটা। তো আমি মিস্টার বিন দেখেছি, চ্যাপলিন দেখেছি, কোশিস দেখেছি, লাস্ট বার্ফি দেখেছি। মানে প্রত্যেকটা চরিত্রই বাড়িতে যখন দেখতাম হাসতাম, তো অবশ্যই ভাবতাম যে চরিত্রগুলো খুব সোজা, কথা বলতে পারে না এরা, কথা বলে না, এক্সপ্রেশন তাদের এবং বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝায়। তো তারপরে যখন চরিত্রটা আমি নিজে করতে শুরু করেছি তখন বুঝতে পারছি কতটা টাফ চরিত্রটা। এবং তার সঙ্গে আমার সঙ্গে প্রত্যেকে সিনিয়র যারা রয়েছেন, অর্জুন দা, ভাস্বর দা, অনুষদী, প্রত্যেকে খুব হেল্প করছেন আমাকে। এবং চরিত্রটা ভীষণ, মানে দাদা যেটা বললো, অবহেলা পায় সবার কাছে, একমাত্র ভালোবাসার মানুষ হচ্ছে বাবা। আর তার অনেক পরে হয়তো পাবে সে ঝিলকে, কিন্তু ঝিলকে যে জীবনে যে বয়সটাতে সে পায় তার অনেকগুলো বয়স সে কাটিয়েছে একদম অবহেলায়। এবং সে দেখা যাবে পরে ঝিল তাকে কোথা থেকে তুলে নিয়ে আসতে পারে কিনা গুহার ভেতর থেকে। এটুকুই ব্যাস। থ্যাংক ইউ, ধন্যবাদ। বেশ ভালো বলছে। তার নাম মধ্যে তিক্কি তেল, হ্যাঁ, আমার নাম তিকি।
থ্যাংক ইউ স্নেহাশিস দা আমাকে নেওয়ার জন্য, এবং আমি সিরিয়াসলি আমাকে নিজেকে লাকি মনে করি, কারণ কি এটা আমার প্রথম কাজ, আর আমি প্রথম কাজ এত ভালো একটা ক্যারেক্টারে অভিনয় করতে পারবো এটা আমি সত্যি ভাবতে পারিনি। এটা দাদার আশীর্বাদ এবং বাবা মায়ের আশীর্বাদ ছাড়া হয় না, বড়দের আশীর্বাদ ছাড়া। এবং আমার এই হাউসে কাজ করে ভীষণ ভালো লাগছে, এবং সবার সাথে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে। আর এত সিনিয়র সবাই আর্টিস্ট রয়েছে, তাদের সাথে আলাপ করে এবং কাজ করে সত্যি খুব ভালো লাগছে, নিজেকে সত্যি গর্বিত মনে করছি আমি। আর থ্যাংক ইউ, এবং দাদা সব পদে পদে আমাদের সব শিখিয়েও দেয়, আমার যেটা ভুল হয় আমাকে বলে, আমি সেটা ঠিক করার চেষ্টা করি, সব এমনি খুব খুব ভালো লাগছে কাজ করতে। তুমি রবে নীরবে, এটা মেটাফরিক্যাল একটা ইংরেজিতে কথা আছে, এটার প্রতীক। মানে সবসময় যে আমরা ডার্ক হর্স বললেই যে অন্ধকার ঘোড়া বলবো তা নয়, এটা ডিরেক্ট কোনো ট্রান্সলেশন হয় না। এটা একটা লেখক এবং তার মস্তিষ্ক থেকে যে সে ভিজুয়ালাইজ করেছে সেটার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। যে একজন মানুষ এখানে বেশিরভাগ নীরব, তাকে নীরব করা হয়েছে, সে রবে নীরবে, সে কিন্তু থাকবে। হয়তো সে কোনোদিন সে সোচ্চার হবে না, হয়তো আমাদের মতন কোনোদিন সোচ্চার হবে না, কিন্তু তার ভেতর থেকে যে আশা, ভরসা, নিরাশা, হতাশা সব কিন্তু আস্তে আস্তে সে ব্যক্ত করতে পারবে। এটা একটা মেটাফরিক্যালি ব্যবহার করা হয়েছে, এটার প্রতীক বলতে পারা যায়। মানি নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে